ম্যাটেরিয়ালগুলো আছে, জেনেটিক ম্যাটেরিয়ালগুলো যে কন্টেইন করে, ওটা হচ্ছে আসলে ক্রোমোজোম। এরপরে আছে হলো ডিএনএ। ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ, দ্য ম্যাটেরিয়াল ফ্রম হুইচ ক্রোমোজোমস আর কনস্ট্রাক্টেড, যে ডিএনএ এর মাধ্যমে আসলে ক্রোমোজোম কনস্ট্রাক্ট করছে। আর জিন এ সেগমেন্ট অফ এ ক্রোমোজোম, একটা নির্দিষ্ট সেগমেন্ট, যেটা আমরা বলি যে স্পেসিফিক অনেক ধরনের জিন থাকছে, যে স্পেসিফিক সেগমেন্টগুলোতে আসলে ওই জিনগুলো থাকছে, মানে থাকার কারণে ওটাকে বলা হচ্ছে যে সেগমেন্ট অফ এ ক্রোমোজোম, যেটা আসলে ডিএনএ দ্বারা তৈরি, সেটাকে আমরা বলতেছি আসলে জিন। যদি একটা সিঙ্গেল ক্রোমোজোমকে আসলে কল্পনা করি, যে একটা সিঙ্গেল ক্রোমোজোমের স্ট্রাকচার কীরকম হবে, তো এখানে দুইটা আইডেন্টিক্যাল ক্রোমাটিড থাকবে। অলরেডি তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে কিছু কিছু বা হ্যাঁ, ইন্টারমিডিয়েটে তোমাদের এগুলো থাকার কথা অবশ্যই। তো ওখানে কিছু কিছু ধারণা আছে, জাস্ট ওটা একটু আমি রিভিউ করছি আর কি। যে একটা সিঙ্গেল ক্রোমোজোমে যদি কল্পনা করি, তাহলে সিঙ্গেল ক্রোমোজোমে আসলে থাকতেছে যে টু আইডেন্টিক্যাল ক্রোমাটিডস, one is an exact copy of the other and is contains one DNA molecule. এরপরে আসছে হলো পি আর্ম, যেটা শর্ট আর্ম স্ট্রাকচার বলা হচ্ছে। তারপরে সেন্ট্রোমিয়ার, কনস্ট্রিক্টেড পয়েন্ট অফ দ্য ক্রোমোজোম, যেগুলো আসলে যে টার্মগুলো আছে আমরা সেল ডিভিশন বা সেল ডিভিশনের সময় যখন দেখছি যে আসলে এই টার্মগুলো আসছে, যে মাইটোসিস বা মিওসিস, ওই জায়গাগুলোতে আসলে এই টার্মগুলো পরিচিত হবে। এরপরে কিউ আর্ম, যেটা লং আর্ম স্ট্রাকচার বলি, একটা শর্ট আর্ম একটা লং আর্ম। তারপর ডিএনএ মলিকিউল, লং স্ট্রিং লাইক ডিএনএ মলিকিউল ফর্ম ইন্টু এ কম্প্যাক্ট স্ট্রাকচার বাই প্রোটিনস কল্ড হিস্টনস। ঠিক আছে, এটাই হলো মোটামুটি একটা ক্রোমোজোমের যদি স্ট্রাকচার বলি, যে এই স্ট্রাকচারের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে এই জিনিসগুলো থাকে। এর আগে আমি বললাম যে আসলে ক্রোমোজোম ডিফারেন্ট, যত ধরনের স্পেসিস আছে, যত ধরনের অর্গানিজম আছে, তাদের নাম্বার অফ ক্রোমোজোম ডিফারেন্ট। কিন্তু হ্যাঁ, একটা জায়গায় গিয়ে কিছু কিছু সিমিলারিটিস থাকে, যে একটা অ্যানিমেলের সাথে অন্য একটা অ্যানিমেলের যে জেনেটিক ম্যাটেরিয়াল, ওই ম্যাটেরিয়ালগুলোর একটা সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস থাকে, এবং কতটুকু পর্যন্ত আসলে সিমিলারিটি থাকবে, ইট ডিপেন্ডস অন দ্য জেনোমিক কন্টেন্ট। ঠিক আছে, হয়তো আমরা বলতে পারি যে মানুষের সাথে মাউসের কিভাবে তাহলে হবে, না, এটা আসলে যদি অরিজিন চিন্তা করি, যে একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি সবকিছু তৈরি, যদি সায়েন্স আমরা বিলিভ করি, তাহলে দেখা যাচ্ছে যে মানে ইভলিউশন হইতে 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 আসলে একটা জায়গায় গিয়ে হয়তো বিভিন্ন স্পেসিসগুলো আসলে ক্রিয়েট করছে। এই জন্য আসলে বলা হয় যে তাদের মানে নিজেদের মধ্যে সম্পর্ক আছে জেনেটিক কন্টেন্ট বা জেনোমিক কন্টেন্টের, এবং পাশাপাশি তাদের যে নাম্বার অফ ক্রোমোজোমস আছে, নাম্বার অফ ক্রোমোজোমস ডিফারেন্ট, এক এক অ্যানিমেলের ক্ষেত্রে এক এক রকম। যেমন এখানে হিউম্যানের ক্ষেত্রে 46, ক্যাট আছে, ডগ আছে, পিগ আছে, গোট, শিপ, ক্যাটল 60, এরপর র্যাবিট আছে 44, চিকেন আছে 78 নাম্বারস, টোটাল নাম্বার হলো 78। আচ্ছা, এরপর একটু আস্তে আস্তে দেখি ডিএনএ, একটু দেখি কি বলে ডিএনএ। ডিএনএতে মেইনলি আসলে 4 ধরনের বেস থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন এন্ড সাইটোসিন। এবং যে ডিএনএ যেটা বলতেছি, যদি হিউম্যান বডির ক্ষেত্রে বলি, সেটা আসলে বিলিয়নস অফ বেস, এই যে বেসগুলো আছে 4টা বেস, মানে মানে বিলিয়নস অফ বেস থাকে। আর জিন্স যদি বলি, জিন্স এর লং সেকশনস অফ ডিএনএ। এর আগের স্লাইডে বললাম যে আসলে জিনটা কি, যে একটা ক্রোমোজোমের পার্ট, যেটা আসলে ডিএনএর মাধ্যমে তৈরি করা, সেটা আসলে স্মল একটা পার্টকে আমরা বলি আসলে জিন। এরপর ডিএনএ স্ট্রাকচার যদি বলি, ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আমরা আসলে আস্তে আস্তে যাব হলো যে ডিএনএ, তারপর আরএনএ, তারপর প্রোটিন, যে আসলে বডিতে যে আমরা জেনেটিক্স বলছি, এবং এটা কেমিক্যাল ফাংশনাল মানে অ্যানালাইসিসগুলো কিভাবে হয়। তো সেক্ষেত্রে প্রথমে আমরা ডিএনএ জানবো, তারপর হয়তো আরএনএ জানবো, আরএনএর পরে হয়তো প্রোটিন কিভাবে হচ্ছে। প্রথমে ডিএনএটা, ডিএনএ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডাবল স্ট্যান্ডার্ড পলিমার অফ নিউক্লিওটাইডস। এটা অবভিয়াসলি নিউক্লিয়াসে থাকবে, made of 3 molecules, phosphate, sugar and nitrogenous base. আমরা এই টার্মগুলো কিছু কিছু অলরেডি জানি, যে আসলে ডিএনএটা কনসিস্ট অফ ফসফেট, সুগার অ্যান্ড নাইট্রোজেনাস বেস, 3 ধরনের মলিকিউল দিয়ে তৈরি হয়। আচ্ছা, ডিএনএ ফাংশন আসলে কি? ডিএনএ ক্যান মেক এ কপি অফ ইটসেলফ হ্যান্ডি ডিউরিং, যখন দরকার হবে ডিএনএটা তারা নিজেদের মধ্যে কপি করে নিতে পারে। যদি কপি না হয়, যদি ডিএনএটা কপি না হয় বা ডিএনএ রেপ্লিকেশন না হয়, তখন আসলে কি হবে, যে কেন আসলে ডিএনএটা ইম্পর্টেন্ট এখানে হচ্ছে, বা তার কপি কেন ইম্পর্টেন্ট হচ্ছে। যে ডিএনএ যদি কপি না হয়, আলটিমেট কিন্তু সেল ডিভিশন যদি না হয়,
বডি ফাংশনিং থেকে শুরু করে বডি গ্রোথ ডেভেলপমেন্ট কোনো কিছুই সম্ভব না। আচ্ছা, এরপরে বলছে ফাংশনাল ডিএনএ কন্টেইনস দ্য কোড ফর প্রোটিন সিনথেসিস দ্য ম্যানুফ্যাকচার অফ প্রোটিনস। আমি বলছি যে আলটিমেট ফাংশনাল ইউনিটটা হলো যে বডিতে যখন ফাংশনাল ইউনিটটা সেটা হলো প্রোটিন। তো যদি ডিএনএ ফাংশনটা হলো যে ডিএনএ যে কোডগুলো ধারণ করে প্রোটিন সিনথেসিসের জন্য, এখানে তার ফাংশন আছে। আচ্ছা, এরপরে আসলে প্রোটিন সিনথেসিস কোথায় হয়, এখানে একটা জিনিস বলছে যে প্রোটিন সিনথেসিস কোথায়, আমরা ওটা ডিটেল আসবো একটু। প্রথমটা যে বললাম যে আসলে ডিএনএ মেক এ কপি অফ ইটসেলফ, এটা মাইটোসিস এবং মিওসিসের মাধ্যমে। আমরা জানি বডিতে মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশন প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন সেল হচ্ছে, সেল মারা যাচ্ছে, নতুন নতুন সেল আবার হচ্ছে। কেননা যদি এই সেল ডিভিশন না হয়, আলটিমেট গ্রোথ ডেভেলপমেন্ট বডি ফাংশন সবকিছু একদম স্ট্যান্ড হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটা একটা স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার নিয়ে অত ইম্পর্টেন্ট না, যে আসলে কি কি থাকে এখানে, ফসফেট, সুগার, নাইট্রোজেনাস বেস। আচ্ছা, এরপর একটা জিনিস যেটা বলি সেটা হলো যে আরএনএটা আসলে কি। আরএনএটা হলো ওইটা আমরা ডিএনএটা বললাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ফ্রি ফ্লোটিং থ্রু আউট দ্য সেল। এরপরে আসছে যে আসলে কোন কোন ধরনের বেজ এখানে থাকে। বেজগুলো এখানে কি কি থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল অ্যান্ড সাইটোসিন। শুধু এখানে দেখা যাচ্ছে যে থায়ামিনের জায়গায় ইউরাসিল ওটা রিপ্লেস করছে। আচ্ছা, তো এখন কথা হলো যে অ্যাডেনিন এবং ইউরাসিল এদের মধ্যে ইন্টারচেঞ্জ, দ্যাট মিনস যে ক্রস ওভার বলবো না, যে একটা আরেকটার থেকে কি বলে চেঞ্জ হতে পারে। চেঞ্জ মানে যে অ্যাডেনিন থেকে ইউরাসিল হতে পারে, ইউরাসিল থেকে অ্যাডেনিন, আবার গুয়ানিন থেকে সাইটোসিন, সাইটোসিন থেকে গুয়ানিন ফর্ম করতে পারে। তো আরএনএ অ্যাসিস্ট ইন কমপ্লিটিং প্রোটিন সিনথেসিস। বলছি যে ডিএনএ থেকে আরএনএ থেকে পরে আসলে প্রোটিন ফর্ম করতেছে। তো সেক্ষেত্রে যদি আরএনএটা না থাকে, আরএনএ যদি ফাংশনাল না হয়, আলটিমেট কিন্তু দেখা যাবে যে প্রোটিন সিনথেসিস হবে না, আর প্রোটিন সিনথেসিস না হলে বডি ফাংশন ঠিক মতো কাজ করবে না। ঐশী, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট আমি শুধু একটু সময় নেব। জি স্যার। আচ্ছা, এখানে সরি আসলে একটা জরুরি ফোন আসছিলাম, ওটা অ্যাটেন্ড করলাম। সেটা হলো যে আমরা যদি একটু কম্পেয়ার করি ডিএনএ এবং আরএনএর মধ্যে, আমরা অলরেডি ডেফিনেশনে দেখলাম যে আসলে একটা হলো ডিঅক্সিরাইবোজ, একটা হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, একটা হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা যদি টেবিলের ফর্মে আসলে তাদের কম্প্যারিজনটা দেখি। যদি ডিএনএ বলি টাইপস, সিঙ্গেল টাইপ,
দ্যাট মিনস এটা আর অন্য কোনো অল্টারনেটিভ কোনো ফর্ম নেই। কিন্তু আরএনএ যদি বলি, আরএনএ ডিফারেন্ট টাইপ, যেমন আছে যে মেসেঞ্জার আরএনএ যদি বলি, এমআরএনএ যেটা আমরা, যে ক্যারিজ ডিএনএ মেসেজ টু সাইটোপ্লাজম। তারপরে আছে ট্রান্সফার আরএনএ, ক্যারিজ অ্যামাইনো অ্যাসিডস টু এমআরএনএ অ্যান্ড রাইবোজোমস। এরপরে আছে রাইবোজোমাল আরএনএ, যেটা আসলে রাইবোজোমাল আরএনএ ওয়ার্ক বেঞ্চ ফর প্রোটিন সিনথেসিস। আমরা যখন প্রোটিন সিনথেসিস যাবো ওই সময় দেখবো যে আসলে রাইবোজোমের মেইন ফাংশনটা কি। উইদাউট রাইবোজোম যে প্রোটিন সিনথেসিস সম্ভব না। তো সেক্ষেত্রে আরএনএটা হলো 3 ধরনের: মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ অ্যান্ড রাইবোজোমাল আরএনএ। এরপরে যদি যে প্রিডমিনেন্ট স্ট্রাকচার যদি কনসিডার করি, টিপিক্যালি এ ডাবল স্ট্যান্ডার্ড মলিকুল উইথ এ লং চেইন অফ নিউক্লিওটাইডস, এটা ডাবল স্ট্যান্ডার্ড। আর আরএনএ আমরা জানি যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড মলিকুল ইন মোস্ট অফ ইটস বায়োলজিক্যাল রোলস অ্যান্ড হ্যাজ এ শর্টার চেইন অফ নিউক্লিওটাইডস। আচ্ছা, বেস সিকোয়েন্সে যদি কিছু ডিফারেন্স বলি বা পাশাপাশি কোথায় লোকেট করে বা কোথায় পাওয়া যায়, ডিএনএটা ফাউন্ড ইন নিউক্লিয়াস, এটা হলো জেনেটিক ম্যাটেরিয়াল। সুগার ইজ ডিঅক্সিরাইবোজ অ্যান্ড 4 ধরনের বেস থাকে অলরেডি আমরা জানি, যে এটিজিসি, অ্যাডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। আর আরএনএটাও ফাউন্ড ইন নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম ইন বোথ প্লেসেস, যে সাইটোপ্লাজমেও থাকবে, নিউক্লিয়াসেও থাকবে। আর এটা যদি বেস বলি, অলরেডি বলছি যে অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন অ্যান্ড গুয়ানিন। আচ্ছা, 4 ধরনের যে বেজ আছে এগুলো আসলে কিভাবে ফর্ম করে, যে পেয়ারিং যে করে সেটা কিভাবে করে? ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন অ্যান্ড থায়ামিন, আর সাইটোসিন অ্যান্ড গুয়ানিন। আর আরএনএর ক্ষেত্রে জাস্ট টিটা এখানে রিপ্লেস হয় ইউতে, অ্যাডেনিন অ্যান্ড ইউরাসিল, গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। আচ্ছা, আর একটা পয়েন্ট আছে এখানে, স্ট্যাবিলিটি। ডিঅক্সিরাইবোজ সুগার ইন ডিএনএ ইজ লেস রিঅ্যাক্টিভ বিকজ অফ carbon and hydrogen bond, stable in alkaline conditions. DNA has smaller groups where the damaging enzymes, the stability আসলে in terms of তাদের যে chemical bonding আছে বা তাদের বিভিন্ন ধরনের chemicals যে রিঅ্যাকশন, ওইটার স্ট্যাবিলিটি আসলে কিরকম হয়। ডিএনএ এর স্ট্যাবিলিটি আছে, হাইলি স্টেবল। আর আরএনএ ক্ষেত্রে দেখা যায় নর্মালি নট স্টেবল ইন alkaline conditions. On the other hand, the DNA is stable in alkaline conditions. আচ্ছা, এরপরে দেখি যে ইউনিক ফিচার কি আছে এখানে। ডিএনএর ক্ষেত্রে দ্য হেলিক্স জিওমেট্রি অফ ডিএনএ ইজ অফ বি ফর্ম। ডিএনএ ইজ কমপ্লিটলি প্রোটেক্টেড বাই দ্য বডি, দ্যাটস দ্য বডি ডিস্ট্রয়েস এনজাইমস দ্যাট ক্লিপ ডিএনএ। ডিএনএ ক্যান বি ড্যামেজড বাই এক্সপোজার টু আল্ট্রাভায়োলেট রে। আমরা জানি, আমরা যখন মিউটেশনটা পড়ছিলাম, মিউটেশন যখন পড়া চ্যাপ্টারটা দেখছিলাম, সেই সময় আমরা দেখছিলাম যে আসলে মিউটেশন কেন হচ্ছে। আলটিমেট মিউটেশন যেটা বলতেছিলাম যে অল্টারেশন the genetic nucleotide sequence, যে কোনো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স বা নাম্বার অফ নিউক্লিওটাইড সিকোয়েন্স যদি কোনোভাবে রিপ্লেস হয়ে যায় বা কি বলে একটা ট্রান্সলোকেশন হয়ে যায়, যে কোনোভাবে হোক, যে বিভিন্ন ধরনের মাধ্যমে আসলে ডিএনএর যে বেস পেয়ারগুলো আছে এগুলো আসলে চেঞ্জ হতে পারে, যে কোনো ধরনের অল্টারেশন হতে পারে, এবং যার কারণে আসলে দেখা যাচ্ছে ডিজিজ থেকে শুরু করে আরো যত ম্যালফরমেশনগুলো আছে বডিতে ইন টার্মস অফ জেনেটিক্স, ওগুলো আসলে হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে DNA can be damaged by exposure to ultraviolet rays. The helix geometry of RNA is of A form. একটা হলো B form, একটা হলো A form. RNA strands are continually made, broken down and reused. RNA is more resistant to damage by ultraviolet rays. RNA comparatively more resistant. এরপরে আছে যে সুগার টাইপ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা রাইবোনিউক্লিক অ্যাসিড। ডেফিনেশন, জব, রোল, বেজেস এন্ড সুগারস। অলরেডি জানি যে বেজ কি কি ধরনের থাকে এবং সুগার কি কি থাকে এখানে। তো এই হলো মোটামুটি ডিএনএ এবং আরএনএর মধ্যে যে বেসিক যে ডিফারেন্স গুলো আছে, এই বেসিক ডিফারেন্স গুলো হলো এটা। যে স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন স্যার, আপনি বললেন না স্যার যে হচ্ছে যদি ইউভি রেডিয়েশনের মাধ্যমে ডিএনএ এর যেগুলো বেস সিকোয়েন্স সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না স্যার? হ্যাঁ, তারপর তাহলে স্যার যখন আমরা হচ্ছে কোনো মানে ডিএনএ টেস্ট করি, তাহলে কি স্যার এই যে মানে কার সন্তান বা ওই টাইপ যেগুলো টেস্ট করি আমরা, তো ডিএনএ টেস্ট স্যার, তখন কি স্যার যে ওটা কি মানে রেজাল্টটা কি ঠিক আসবে নাকি ভুল আসবে যখন আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে? আমরা কি করি, আমরা স্বাভাবিকভাবে কি, যখন মনে করি একটা মোমবাতিতে একটা আগুন আছে, একদম খুব যদি ক্লোজ যায় আমাদের কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আর একটু যদি উপরের দিকে থাকে একটু তাপ লাগবে, আর একটু যদি উপরের দিকে নিয়ে যাই
কম তাপ লাগবে, কিন্তু যদি কন্টিনিউয়াস ওখানে আমরা 50 মিনিট ধরে বা 1 ঘন্টা ধরে রাখি, তাহলে কিন্তু ওই তাপটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যত ডিস্টেন্সে থাকে, আমি হয়তো কমফোর্ট জোনে আসছি, কিন্তু আস্তে আস্তে তাপটা যখন বাড়তে থাকবে, কন্টিনিউয়াসলি যখন থাকি, তখন কিন্তু আমার ওই জায়গাটায় বার্ন হওয়ার সম্ভাবনা আছে। তো আসলে আমরা হয় কি, বিশেষ করে এক্স রে বা আল্ট্রাভায়োলেট রেতে যারা কন্টিনিউয়াস আসলে দেখা যাচ্ছে যে কি বলে আল্ট্রাভায়োলেট এক্সপোজারে থাকে, বা পাশাপাশি দেখা যাচ্ছে যে এক্স রে যদি কন্টিনিউয়াস, ডাক্তাররা কিন্তু এই জন্যই বলে যে খুব বেশি এক্স রে করা ঠিক না। এক্স রে করা ঠিক না কারণে যে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত আসলে বডি ওইটা হয়তো টলারেট করতে পারে, যে বা হার্মফুল ইমফেক্ট গুলো থাকে না, ঠিক আছে, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। কিন্তু যদি ওই লেভেলটা মাত্রা ছেড়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ওইটা কিন্তু হার্মফুল। তো আসলে তুমি যেটা বলতেছো যে আমাদের বিভিন্ন ধরনের ডায়াগনোসিস বা বিভিন্ন ধরনের যে টেস্ট গুলো করা হয় সেক্ষেত্রে, তো ওটা আসলে এমন তো না যে প্রতিদিন করা হচ্ছে, হয়তো একদম অকেশনালি করা হচ্ছে, ইফেক্টটা আসলে মিনিমাইজ হয়ে যায়। কিন্তু তারপরেও যারা কন্টিনিউয়াস এগুলো এক্সপোজারে থাকে, তাদের কিন্তু এগুলো সমস্যা হয়। যারা বিশেষ করে যে পরমাণু যারা যেগুলো বিদ্যুৎ কেন্দ্র, এগুলো একদম রিসার্চ মানে আর্টিকেল আছে, তো ওই সব জায়গায় যারা কাজ করে তাদের আসলে ক্যান্সার থেকে শুরু করে, বা যে এলাকাগুলোতে প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে, সেই জায়গাগুলোতেও আসলে মানুষগুলো আসলে আস্তে ধীরে ধীরে যখন পানি কনজিউম করতে 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 দেখা যাচ্ছে যে হার্মফুল ইফেক্ট গুলো চলে আসে। ঠিক আছে, যে ইউভি রে অবশ্যই খারাপ, এক্সপোজ করলে ডিএনএ ড্যামেজ হবে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। কেন, যখন মেডিকেল সায়েন্স কোনো একটা টেকনোলজি ডেভেলপ করে, ওগুলো তো আসলে ট্রায়াল অ্যান্ড এরর করে করতে করতে তারা ওগুলো করে, যে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হয়তো আল্ট্রাভায়োলেট রেটা বডিতে ওই রকম হার্মফুল না, কিন্তু যদি কন্টিনিউয়াস এক্সপোজার হয় তখন অবশ্যই হার্মফুল, অবভিয়াসলি। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু আসি যে জিন জিন অলরেডি আমরা করছি। এরপর একটা টার্ম আসবে আসলে ডিএনএ রেপ্লিকেশন। ওই যে বললাম যে ডিএনএ রেপ্লিকেশন কেন দরকার বা কি জন্য দরকার, আমি ছোট্ট একটা ভিডিও করবো এখানে, বেশি কথা এখানে না করে। ডিএনএ রেপ্লিকেশন, তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো। সরি সরি, ভিডিওটাকে দেখা যাচ্ছে? ছোট, আমি একটু বড় করবো, দাঁড়াও। স্যার দেখা যাচ্ছে। When DNA replicates, its strands are separated by the enzyme helicase. স্যার ভিডিওটা চলতেছে না। চলতেছে না? না স্যার, আচ্ছা ফার্স্টে আচ্ছা, শুরু হলো, তারপরে 1 সেকেন্ডে আটকে গেল। ওকে ওকে, ওয়েট ওয়েট, আমি আবার একটু শেয়ারিং দিচ্ছি। এখন ঠিক আছে ঐশী? Single-stranded ঠিক DNA আছে। binding proteins keep the strands from re-annealing. One DNA strand encodes the leading strand, which forms from its 5' to its 3' end, using DNA polymerase III. No problem here, but the lagging strand presents problems. It has to form from 5' to 3' too. It forms in pieces called Okazaki fragments. First, an RNA primase lays down an RNA primer. Then, DNA polymerase III lays down new DNA. The process repeats again and again. DNA polymerase I replaces the RNA primers with DNA. Finally, DNA ligase links the Okazaki fragment.
আচ্ছা, এখানে নিউক্লিয়াস, তারপরে যদি বলি এখানে When ডিএনএ DNA replicates, its strands are separated by the enzyme helicase. হেলিকেজ এনজাইম দিয়ে আসলে যে ডাবল স্ট্যান্ডার্ড আছে ওইটা সেপারেট হয়ে যাচ্ছে। Single-stranded DNA binding proteins keep the strands from re-annealing. One DNA strand encodes the leading strand, which forms from its 5' to its 3' end, using DNA polymerase 3. No problem here, but the lagging strand presents problems. It has to form from 5' to 3' too. It forms in pieces called Okazaki fragments. First, an RNA primase lays down an RNA primer. Then, DNA polymerase 3 lays down new DNA. The process repeats again and again. DNA polymerase 1 replaces the RNA primers with DNA. Finally, DNA ligase links the Okazaki fragment. আচ্ছা, এখানে মেজর যে পার্ট আছে সেটা হলো যে ফার্স্টলি ডাবল স্ট্যান্ডার্ড যে ডিএনএটা আছে এটা আসলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ফর্ম করলো। এরপরে আসবে যে আসলে আরএনএ প্রাইমার্স। আরএনএ প্রাইমার্স কি? কিছু বেজ, ঠিক আছে? ডিএনএ যে বেসগুলো আছে এগুলো আসলে যখন আমরা মলিকুলার বায়োলজি অ্যানালাইসিস করি বা জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং এর এক্সপেরিমেন্টগুলো করি, তখন আমরা আসলে করি কি কিছু নন প্রাইমার আমরা অর্ডার দিয়ে থাকি। আমরা আগে অ্যানালাইসিস করি যে আমার যে টার্গেট যে জিনটা আছে, একটা জিন যদি কল্পনা করি যে টার্গেট যে আমার জিনটা আছে ওই জিনটার স্ট্রাকচারটা কি, ঠিক আছে? ওখানে যদি আমি একটা পার্ট উঠাই নিতে চাই বা পার্ট একটা নতুন যোগ করতে চাই, তখন আমরা করব কি আসলে একটা কোম্পানিকে বলবো যে আমার এই যে 20টা বেস সিকোয়েন্সের 20টা বেস সিকোয়েন্স। ঐশী, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, মাঝে মধ্যে ইকো হচ্ছে স্যার। হ্যাঁ, ইকোটা কেন হচ্ছিল এটাই আমি মিউট করে দিই আগে। আমরা করি কি আসলে মেইনলি যে ওই কোম্পানিকে বলে দিই যে আমার এই স্ট্রাকচারে একটা হলো ফরওয়ার্ড, একটা হলো রিভার্স, ঠিক আছে? ফরওয়ার্ড এবং রিভার্স দুই ধরনের আমরা প্রাইমার অর্ডার করে তার মানে যখন আমরা পিসিআর করি, ঠিক আছে, পিসিআর নর্মাল পিসিআর হোক বা রিয়েল টাইম যেটাই হোক, আমরা করি কি ওই ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমারটাকে একসাথে মিক্স করি। পাশাপাশি টার্গেট যে আমাদের ডিএনএটা, যে ডিএনএটাকে আমরা এক্সটেন্ড করব বা যে ডিএনএটা নিয়ে অ্যানালাইসিস করবো সেই এক্সটেনশন যেটা করবো আমরা সেটা দিয়ে দিই। পাশাপাশি আরো কিছু সাপোর্টিং আছে, যেমন ডিএলএ পলিমারেজ আছে, ডিএনএ লাইগেজ বা যা কিছু আছে, একটা টোটাল একটা রিঅ্যাকশন আমরা ফর্ম করি যেটা আমরা বাহিরে করি আসলে। আর বডিতে যেটা হয় সেটা আমরা ভিডিওতে যেটা দেখতেছিলাম যে আসলে স্যার স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখা যাচ্ছে না? না স্লাইড এখন দেখাচ্ছি না, আমি স্লাইড দেখাচ্ছি না, আমি জাস্ট ওটা এক্সপ্লেইন করতেছি যে কি মানে এখানে আমার যেটা মেইন যেটা থিমটা হবে যে তোমরা যে ভিডিওটাতে যতটুকু দেখলা যে আসলে ওই প্রসিডিউরটাকে একদম ব্রিফলি ডিসকাস করতে হবে। আমি হয়তো এখানে লিখিতভাবে দেখাচ্ছি না, জাস্ট আমি ভিডিওটা দেখানোর উদ্দেশ্যটা হলো যে একটা ধারণা দেওয়া আসলে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হচ্ছে ওইটা একটা, আর কেন হচ্ছে বা ডিএনএ কেন ইম্পর্টেন্ট ওটা অলরেডি যখন আমরা ওই যে ডিএনএটার ইম্পর্টেন্স একটু বা ফাংশন বললাম যে যদি রেপ্লিকেশন না হয়, যদি সেল ডিভিশন না হয়, আলটিমেট রেপ্লিকেশন যদি না হয় সেল ডিভিশন প্রপার হবে না, সেল ডিভিশন যদি প্রপার না হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু হ্যাম্পার করবে। মেইন থিমটা হলো এইটা। তো সেক্ষেত্রে আমি এর আগেও যখন টেস্টে ডিএনএ রেপ্লিকেশন একটা ব্রিফ আর কি এক্সপ্লানেশন যে এখানে কোন কোন কি বলে এলিমেন্টগুলো দরকার ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে। ডিএনএ আরএনএ প্রাইমার আছে, ডিএনএ লাইগেজ আছে, ডিএনএ পলিমারেজ আছে, ঠিক আছে? এই সব কন্টেন্টগুলো দিয়ে আসলে যে আমাদের একটা ব্রিফ একটা সামারি করতে হবে, যেটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা কি, ঠিক আছে?
এটা হলো তোমাদের পরীক্ষার জন্য, কিন্তু এটা একটু প্রিপারেশন নিতে হবে ভালোভাবে। আমি ভিডিওটা দেখাইছি একটু ধারণা দেওয়ার জন্য যে আসলে ডিএনএ রেপ্লিকেশন আর একদম কি বলে ডিএনএ রেপ্লিকেশন একদম কেমিক্যাল বেসিস বা বায়োকেমিক্যালি কিভাবে এক্সপ্লেন করে, আমাদের ওইটা দরকার নাই। আমাদের সিম্পলি দরকার যে আসলে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে এটা হচ্ছে। আমাদের জেনেটিক্সে দ্যাটস ইম্পর্টেন্ট। আরো একদম ডিটেল যাওয়া ওটা কোনো দরকার নেই। আমরা শুধু চাবো যে ডিএনএ রেপ্লিকেশনটা কি, ডিএনএ রেপ্লিকেশনটার ইম্পর্টেন্স কি, পাশাপাশি ডিএনএ রেপ্লিকেশন প্রসেসটা ব্রিফলি ডিসক্রাইব করতে হবে। হয়তো যদি কোশ্চেন আসে এইরকম এই ফর্মে কোশ্চেন আসবে আর কি। আচ্ছা, এরপরে একটা জিনিস আছে, এইটা আমি একটু স্লাইডার করে দিই। আমি প্রথম দিকে বলছিলাম যে আসলে ডিএনএ, তারপর আরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটা রেপ্লিকেশনও দেখলাম। তারপরে এই আরএনএটাই আসলে পরবর্তীতে প্রসেসের মাধ্যমে প্রোটিন ফর্ম করতেছে। প্রোটিনটাই হলো আলটিমেট বডি ফাংশনিং বা জি প্লিজ। হ্যাঁ বলো। স্যার কোশ্চিনটা হচ্ছে যে প্রাইমার 3 প্রান্ত থেকে কেন আর কি সে রেপ্লিকেশন করতেছে বা তার কপিটা কেন তৈরি করতেছে? প্রাইমার 3 থেকে তার কপিটা কেন করতেছে আর কি, ডিএনএ এর কপিটা। ও ডিএনএ কপিটা কেন করতেছে? শোনো, জি জি, DNA 3 প্রান্ত থেকে কেন করতেছে? এটা তো 5 প্রান্ত থেকেও করতে পারতো। হ্যাঁ, ওই যে একটা বলছে ওখানে যে দাঁড়াও, wait. 5' to 3'2. It forms 5' to its 3' end using DNA polymerase 3. No problem here, but the lagging strand presents problems. It has to form from 5' to 3'2. It forms in pieces called Okazaki fragments. First, an RNA primase lays down an RNA primer. Then, DNA polymerase 3 lays down new DNA. আচ্ছা, তোমার কোশ্চেনটা ছিল যে কেন 5' থেকে 3'? জি হ্যালো, 5' থেকে 3' কেন যাচ্ছে, কেন 3' থেকে 5? ওইটা তো ব্যাকওয়ার্ড মুভমেন্ট। নর্মালি আমরা যদি ডিএনএ রেপ্লিকেশনে যাই, ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন নর্মালি কিন্তু 5' থেকে 3'। আমরা যখন প্রাইমারগুলো অ্যানালাইসিস করি, যখন প্রাইমারগুলো ফর্ম করি, তখনও কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে 5' থেকে 3'। হয়তো এটা বায়োকেমিক্যাল আরো কোনো এক্সপ্লেনেশন থাকবে যেটা হয়তো আমার জানা নাই, আমি হয়তো নিজে একটু স্টাডি করে দেখবো, ঠিক আছে। হয়তো আরো কোনো ইস্যু আছে যেটার জন্য আসলে তোমার কোশ্চেনটা আমি হয়তো ওইভাবে এক্সপ্লেন করতে পারবো না। কিন্তু আমার যেটা, আমরা যখন প্রাইমার গুলো আসলে করি যে 5' থেকে 3' কেন, 5' থেকে 3' আমরা করি, তার অল্টারনেটিভ যেটা আছে সেটা কিন্তু মানে তার যেটার সাথে সে ফর্ম করতেছে সেটা কিন্তু 3' থেকে 5'। কারণ 5 এবং 3 কি বলে দুই পাশে থাকবে, যেহেতু ওইটা 3 থেকে 5-এ আছে, স্বাভাবিকভাবে এটা 5 থেকে 3-তে যেতে হবে। যখন আমরা নতুন বেস পেয়ার অ্যাড করছি বা নতুন বেস পেয়ার দিয়ে নতুন যখন আমরা রেপ্লিকেট করছি, ওই সময় যদি আমরা যেহেতু ওখানে উপরে 5 থেকে 3 আছে বা 3 থেকে 5-এ আছে একটা স্ট্র্যান্ড, আর একটা স্ট্র্যান্ডে স্বাভাবিকভাবে 5 থেকে 3-তে আসতে হবে। তাছাড়া কিন্তু ওইটা সাংঘর্ষিক হবে। কি কারণে? যে নর্মালি ডাবল স্ট্যান্ডের যে ডিএনএ আছে, উপরে যদি আমরা কল্পনা করি যে একটা স্ট্র্যান্ড 5 থেকে 3 আর একটা স্ট্র্যান্ড 3 থেকে 5, তারপরে যদি গুড এক্সপ্লেনেশন থাকে আমি বলবো। এখন হয়তো আমি ওইভাবে এক্সপ্লেন করতে পারছি না। স্যার, এটা খুব সম্ভবত হতে পারে যে 5' থেকে আমাদের 3'-এ যুক্ত হয়, কারণ আমাদের 3 নাম্বার কার্বনের সাথে যে হাইড্রক্সিল অণুটা থাকে সেখানে হচ্ছে মানে সেখান থেকে যদি শুরু হয় তাহলে 5' থেকে 3'-এ যাচ্ছে। স্যার, এখানে মেইনলি হচ্ছে যে ওই যে ফসফেট গ্রুপ আর হাইড্রক্সিল গ্রুপের ইয়ার জন্য। আমি তো ওটা বললাম যে আসলে
যে আমার হয়তো ডিটেলটা হয়তো ওইভাবে জানা নাই, কিন্তু জি স্যার। যে বায়োকেমিক্যাল যে এক্সপ্লানেশনটা আছে, ঠিক আছে, এটা হলো বায়োকেমিস্ট্রিটা আরো হয়তো ভালো দিবে। তারপরেও যেহেতু কোশ্চেনটা করছেও, আমি নিজে আরেকটু স্টাডি করে আরেকটু হয়তো সামনে ক্লাসে এক্সপ্লেন করবো, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা, একটু একটা মিনিট। একটু তোরা কি কেউ কিছু শুনতে পাচ্ছিস? স্যার মেবি ফোন আসছে, এই জন্য স্যার মিউট আচ্ছা। করছে। সরি, আসলে একটা ফোন আসছিল আমার, ওই জন্য আমি একটু মিউট করে রাখছিলাম। ওই সেই প্রোটিন সিনথেসিস বায়োসিনথেসিসের স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, প্রোটিন বায়োসিনথেসিস এখানে একটু ব্রিফ করা আছে। জাস্ট যেটা ব্রিফ করা আছে সেটা আমি একটু সংক্ষেপে যেটা বলি, সেটা হলো যে ডিএনএটা থেকে তত রেপ্লিকেশন হচ্ছে। পরে যখন আসলে প্রোটিন দরকার হয়, যখন অন্য কোনো একটা জায়গায় ফাংশনিং এর দরকার, কোনো একটা গ্রোথ ডেভেলপমেন্টের জন্য যখন আমাদের সেল ডিভিশন গুলো হচ্ছে, তখন আসলে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এটা হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। পরবর্তীতে আবার ট্রান্সক্রিপশন থেকে ট্রান্সলেশনের মাধ্যমে হয়ে যাচ্ছে আসলে যে প্রোটিন। এখানে ডিটেল আমরা যাব। আচ্ছা, প্রোটিন সিনথেসিস। প্রোটিনস হলো যে পলিমার্স অ্যাজ ওয়েল বা ডিফারেন্ট কম্পোনেন্টস, এটাকে আমরা বলতে পারি অ্যামাইনো অ্যাসিড, এবং টোটাল নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড থাকতেছে আসলে 20। তার মধ্যে 11 ন্যাচারালি অকারিং and 9 মাস্ট বি কনজিউম থ্রু ফুড, অ্যান্ড যেটা আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলি। আচ্ছা, আমি এটা সরাসরি একটা ভিডিওতে যাব। দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি শেয়ারিং দিইনি এখনো, শেয়ারিং দিব। The cell transcribes the genetic designs for each protein. Translation unit now joins. This exposes the next.
The cell transcribes the genetic designs for each protein from strands of DNA to special molecules of RNA. An enzyme unwinds a segment of DNA, making room for its complementary RNA nucleotides. Both DNA and RNA nucleotides contain a sugar, phosphate, and base. But in RNA, the sugar is ribose, and one of the 4 bases is replaced by uracil. The exposed bases of the DNA strand serve as a model for the construction of messenger, or mRNA. On other strands, the cell produces transfer, or tRNA, and ribosomal, or rRNA. In their final form, these molecules play a vital role in protein synthesis. Translation begins with the binding of a messenger RNA to a small subunit of a ribosome, the cell's workbench for protein assembly. When properly positioned, the messenger RNA triggers the approach of a tRNA, which carries the first amino acid. The tRNA attaches only if its 3 nucleotides exactly match the first 3 coding nucleotides of the mRNA strand. A large ribosomal subunit now joins the group to form a functional ribosome, with 2 binding sites built from ribosomal proteins and rRNA. Soon, another tRNA arrives, which matches the next 3 nucleotides on the strand. With the help of the ribosome and some cellular energy, the neighboring amino acids bond together. The first amino acid then separates from its RNA taxi, leaving the ribosome in search of another, identical amino acid. The ribosome moves along the mRNA strand. This exposes the next set of nucleotides, which match those of another tRNA. With each amino acid, the protein continues to elongate. As it grows, it folds into the 3-dimensional shape so crucial to its function. When the process is complete, the ribosomal fragments separate, free to join again later. With a legion of these molecules in operation, a single cell can produce hundreds of proteins every second. ঐশী, জি স্যার। আচ্ছা, তো, কি বলে, ডিএনএ রেপ্লিকেশন যেটা আছে ওইটা তোমাদের যেটা বলছি ওইভাবে ইনস্ট্যান্ট যেটা করছি সেটা হলো যে একটা ব্রিফ সামারি তৈরি করতে হবে, এবং প্রোটিন বায়োসিনথেসিসটা আমি শুধু ভিডিওটা দেখাইলাম। আমার একটু আসলে কিছু ফোন আসতেছে, আমি একটু মানে সরি, যে প্রোটিন বায়োসিনথেসিসটা হয়তো আমি নেক্সট ক্লাসে আবার ডিসক্রাইব করব, ঠিক আছে? আমি আজকে ক্লোজ করতে চাচ্ছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, প্লিজ প্লিজ। স্যার আমি একটা বইয়ে দেখলাম যে আমাদের কোষে P15-3 নামক একটা প্রোটিন আছে যেটা ক্যান্সার বা টিউমার প্রতিরোধ করে। হ্যাঁ, এইটা ডিফেক্টিভ হইলে ক্যান্সার বা টিউমার হয়, কিন্তু পরের লাইনে আবার লেখা আছে যে আমাদের অধিকাংশ বা অর্ধেক কোষে P15-3 নামক ডিফেক্টিভ প্রোটিন আছে। তো ডিফেক্টিভ যদি থাকে তাহলে তো স্যার আমাদের এটা টিউমার বা ক্যান্সার। শোনো, হ্যাঁ, P53 হলো, এটা হলো টিউমার, অনেক সময় বলে টিউমার সাপ্রেসর প্রোটিন, আবার কিছু কিছু সময় টিউমার প্রডিউসিং প্রোটিন, ঠিক আছে? কি বলে P53 যেটা আছে, TP53 নাকি P53 স্যার, মানে 53, P53। হ্যাঁ হ্যাঁ, তোমার কোশ্চেনটা কি স্যার? কোশ্চেন হচ্ছে যে P15-3 নামক এটা হচ্ছে টিউমার বা ক্যান্সার সাপ্রেসর করে বা হতে দেয় না। ডিফেক্টিভ হইলে এটা যদি এই প্রোটিন যদি ডিফেক্টিভ হয় তাহলে ক্যান্সার বা টিউমার হয়, কিন্তু আমাদের অর্ধেক কোষেই ডিফেক্টিভ P15-3 রয়েছে। এইটা লেখা আছে পরে, অর্ধেক কোষে ডিফেক্টিভ P15-3 রয়েছে।
তাহলে তো স্যার কেন আমাদের ওখানে তাহলে ক্যান্সার বা টিউমার তো তাহলে তখন দেখা হচ্ছে না কেন? রেফারেন্সটা কোন, এটা কি বই নাকি কোনো হ্যাঁ স্যার, ইন্টারনেট? এটা আবুল হাসান স্যারের ইন্টারমিডিয়েট বই। আবুল আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল স্যার, হুম। সেটা হচ্ছে স্যার আমাদের মানে হিউম্যানের ক্ষেত্রে হোমোলোগাস ক্রোমোজোম কি 22 জোড়া না 23 জোড়া? কি হোমোলগাস তো 22 বোধহয়। হোমোলগাস তো 22 জোড়া হওয়ার কথা, 22 জোড়া। তন্ময়, হ্যালো, বলে, হ্যাঁ বল। ওই ডিফেক্টিভ P53 যে ফ্যাক্টরটা থাকে, এটাকে ট্রিগার করার জন্য একটা ফ্যাক্টর ওখানে থাকে, বুঝছিস? কিন্তু সমস্ত ছেলে এই ফ্যাক্টরটা থাকে না, যে কারণে ম্যাক্সিমাম কোষগুলোতে ডিফেক্টিভ P53 থাকার পরেও ক্যান্সার বা টিউমার হচ্ছে না। যে কোষটাতে ট্রিগারিং সাবস্টেন্সটা আছে সেই ক্ষেত্রে শুধুমাত্র হবে। হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পারছি। এই স্যার কি বলে শুনি। কিন্তু আবার কত রমজান কি কইলি? মানে আমাদের অধিকাংশ কোষে কিন্তু ডিফেক্টিভ P53 ফ্যাক্টরটা থাকে, কিন্তু এই ফ্যাক্টরটাকে ট্রিগার করার জন্য, মানে এই ফ্যাক্টরটা যে ক্যান্সার বা টিউমার তৈরি করবে, এটার জন্য একটা ট্রিগারিং ফ্যাক্টর থাকে, কিন্তু সমস্ত ছেলে কিন্তু এটা থাকে না। কোষের কিছু ছেলে থাকে যে সকল ছেলে টিউমারটা ফর্ম করে দেন ক্যান্সারের রূপ নেয়। আর হোমোলোগাস ক্রোমোজোম কয় জোড়া মানুষের ক্ষেত্রে? হোমোলোগাস ক্রোমোজোম 23 জোড়া হবে। তাহলে যে কিন্তু অটোজোম কিন্তু 22 জোড়া। হোমোলোগাস ক্রোমোজোম আর অটোজোম এক কথা না, প্রত্যেকটা ক্রোমোজোমে হোমোলোগাস থাকে, মানে একটা ক্রোমোজোমে দুইটা থাকে, এটা স্বাভাবিক কথা। দুইটা ক্রোমোজোম একসাথে যুক্ত না হয় একটা ফর্ম হয় না। মাঝখানে থাকে না সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার দিয়ে দুইটা ক্রোমোজোমকে যোগ করে থাকে, এটা হচ্ছে হোমোলোগাস। এক্সকিউজ মি, হোমোলোগাস ক্রোমোজোম 23 জোড়াই হবে, ঠিক আছে? হোমোলোগাস ক্রোমোজোম অবশ্যই 23 জোড়া, আর যদি অটোজোম বলি 22 জোড়া, আর এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম। আর ওই যে P53 যে কনফিউশন আমি একটু দূর করি, এখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর একগুলো আছে, ঠিক আছে? এই P53 বা TP53 কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কাজগুলো কি, যে তাদের ফাংশনিং এর মাধ্যমে অন্য যে জিনগুলো আছে ওগুলোকে অ্যাক্টিভ করানো। যদি ডিফেক্টিভ P53 থাকলেও সে যে অন্য ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভ করবে, সে হয়তো ওই অ্যাক্টিভটা করতে পারে না, কিন্তু যখন সে ফেভারেবল এনভায়রনমেন্ট পায়, বিভিন্ন ফ্যাক্টরগুলো যখন অন্য ফ্যাক্টরগুলো যখন অ্যাক্টিভ করার সুযোগ পায়, তখনই কিন্তু ক্যান্সারাস হয়। তার মানে যে ডিফেক্টিভ P53 থাকলেও, এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা থাকলেও সে অন্য জিনগুলোকে ট্রিগার করতে পারে না। জি স্যার, বুঝতে পারছি এটা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এগুলো হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। কিন্তু স্যার মানে আমাদের মেলের ক্ষেত্রে তো কোষে 23 জোড়া ক্রোমোজোমে 23 নম্বর পর্যন্ত স্যার এক্স আর ওয়াই, তো এদের তো জেনেটিক ম্যাটেরিয়াল এক না। এক্স এর জেনেটিক ম্যাটেরিয়াল বা ডিএনএ যে জিন থাকে, ওয়াই এর যে জিনগুলো থাকে, এগুলো তো এক না। তাহলে এগুলো হোমোলোগাস কিভাবে হবে স্যার? স্যার বলতেছিলাম যে মেলের ক্ষেত্রে 23 নাম্বার যে ক্রোমোজোম জোড়াটা, 23 নাম্বার, ওইখানে এক্স আর ওয়াই থাকে। তো এক্স যে ক্রোমোজোম তার তো জেনেটিক ম্যাটেরিয়াল, আর ওয়াই ক্রোমোজোমের জেনেটিক ম্যাটেরিয়াল তো সেম না। আর জেনেটিক ম্যাটেরিয়াল যদি সেম না হয়, তাহলে তো হোমোলোগাস মানে হইতে পারে। আচ্ছা, এখানে একটা আমি দেখতেছি, the 46 chromosomes of a human cell are organized into 23 pairs and 2 members of each pair are said to be homologous of one another with the slight exception of the X and Y chromosomes, ঠিক আছে? এটা এক্সেপশন একটু আছে, বাকি যেগুলো আছে হোমোলোগাস, যেগুলো একটা অল্টারনেটিভ যেগুলো আছে, এগুলো জেনোমিক কন্টেন্ট সেম থাকবে, কিন্তু এক্স এবং ওয়াই এর এক্সেপশন এখানে একটু আছে। তোমার কোশ্চেন ঠিক আছে, কিন্তু একটু এক্সেপশন আছে। জেনেটিক কন্টেন্ট যেহেতু শুধুমাত্র জেনেটিক কন্টেন্ট না, পাশাপাশি সাইজের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট মানে কি বলে ডিফারেন্স আছে, ঠিক আছে? হোমোলোগাস বলবো কিন্তু উইথ স্লাইট এক্সেপশন অফ এক্স এন্ড ওয়াই ক্রোমোজোম। আর কারো কিছু না থাকলে আমি একটু ক্লোজ করবো আজকে, একটু ঐশী। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার একটু মানে
প্ল্যাটফর্মটা বলো বলো আমাদেরকে যদি প্ল্যাটফর্মটা দেওয়া যেত স্যার, আমরা একটু নিজেদের মধ্যে এটা নিয়ে টপিকটা নিয়ে ডিসকাস করতাম স্যার। আচ্ছা, তোমাদের প্ল্যাটফর্মটা ছেড়ে দিব। আমি তাহলে লিভ করব। জি স্যার, মানে আমরা কি টপিকটা নিয়ে ইয়ে হতাম। আচ্ছা, ঐশীকে অ্যাসাইন করে দিচ্ছি আমি, ঠিক আছে? জি স্যার। ঐশীকে অ্যাসাইন করে দিই। হ্যালো, সবাইকে আমাকে শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, জি স্যার, শোনো মাসুম যে প্রশ্নটা করছিল, মাসুম ডিএনএ রেপ্লিকেশনের লিডিং স্ট্র্যান্ড আর ল্যাগিং স্ট্র্যান্ড, হ্যাঁ ওইটা হবে কি আসলে আরএনএ প্রাইমার এটা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমে মুভ করতে পারে, এটার বৈশিষ্ট্য ক্যারেক্টার। এ কখনো 3 প্রাইম থেকে 5 প্রাইম আসতেই পারে না। কিন্তু যখন সে একটা তো লিডিং স্ট্র্যান্ড তৈরি করবে, যেটাতে কোনো সমস্যা নাই, যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম আছে মাদার স্ট্র্যান্ডটা। কিন্তু আরেকটা যেটা আছে যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম মাদার স্ট্র্যান্ড, মানে 5 প্রাইম থেকে 3 প্রাইম মাদার স্ট্র্যান্ড, ওইখানে তো মুভ করতে পারে না, সেজন্য ও খন্ড খন্ড করে তৈরি করে। প্রথমে একটু যায়, মাঝখানে বসে, আবার ওই 3 মানে ওই হচ্ছে 3 প্রাইমের দিকে আসে, আবার একটু যায়, আবার মাঝখানে বসে, এই জন্য খন্ড খন্ড করে তৈরি হয়, যেটা উপাযোগী খন্ড বলে। পরে লাইগেজ এনজাইমটা ওটা জোড়া লাগিয়ে দেয়। এটা হচ্ছে মেইনলি ডিএনএ পলিমারেজ 3 এর একটা ক্যারেক্টার, ও কখনো যায় না, এটা সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে এখন বলতেছে যে ইয়াতে মানে 3 প্রাইমে যে আমাদের হাইড্রক্সিল গ্রুপটা থাকে সেখানে যে যুক্ত হয়, আদারওয়াইজ সেখান থেকে হাইড্রোজেন রিমুভ হয়, যতটা মানে দেখলাম। এখন আমি আসলে যে কারণে নিলাম যে কে যেন কোশ্চেন করছিল P53 ব্যাপারে, P53 ফাংশনটা কি? ফাংশন হচ্ছে তোর টিউমার আর ক্যান্সারকে সাপ্রেসার করে। মানে আমাদের কোষগুলো অধিকাংশ কোষে কিন্তু P53 থাকে, এটা সমস্ত কোষে থাকে, কিছু কিছু কোষে ডিফেক্টিভ P53 থাকে। আমি সেটা বলিনি, পরবর্তীতে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই কোশ্চেন। আমি বললাম যে P53 ফাংশন কি, কোথায়? আচ্ছা, ওটা বলতেছি আমি, শোনো আমি বলতেছি, আমি বিষয়টা বলতে, মানে প্রত্যেকটা কোষে কিন্তু P53 নামক একটা ফ্যাক্টর থাকে, কিন্তু কিছু কিছু কোষে ডিফেক্টিভ P53 থাকে, যাদের কাজ হচ্ছে ক্যান্সার, মানে প্রথমে টিউমার তৈরি করা, তারপরে ক্যান্সার তৈরি করা। কিন্তু ওই ট্রিগারিং যে একটা ফ্যাক্টর স্যার বললো, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা আলাদা ট্রিগারিং ফ্যাক্টর, এগুলো কিন্তু সমস্ত কোষে থাকে না, যেগুলোতে ডিফেক্টিভ P53 আছে। কিন্তু যেটাতে থাকবে, যেটা ট্রিগার করতে পারবে, সেটাই শুধুমাত্র প্রথমে টিউমার, দেন ক্যান্সার তৈরি করবে, এটুকুই। আর ফাংশনটা হচ্ছে ওদের টিউমার তৈরি করা, ক্যান্সার তৈরি করা। আমি বলছি শুধুমাত্র P53 ফাংশন কি? শুধুমাত্র P53 কোনো ফাংশনই নেই। আমি বলি, এখন আমি যেটা বলি তন্ময়কে, আমি একটু ক্লিয়ার করি তন্ময়কে, সেটা হচ্ছে আমি যতটুকু পড়ছিলাম যে P53 কাজ হচ্ছে সে সেল ডিভিশন, মানে সেল ডিভিশনটাকে বিরত রাখে P53। এখন ক্যান্সার মানে কি, আমাদের আনকন্ট্রোল সেল ডিভিশন হয়। তো আমার যখন মানে সেল ডিভিশন তো আমার সবসময় দরকার নেই, যখন আমার সেল ডিভিশন দরকার তখন সে কিন্তু সেল ডিভিশন